আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কথা রাখতে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের সিজন 2 প্রথম পার্ট। আর হ্যাঁ, এই সিজন চলে যাব আমরা অতীতে। বেশি কথা না বলে গল্প শুরু করি। গতকাল সন্ধ্যায় ড্রয়িং রুমে সবাই বসেছিল। মিনা বেগম হঠাৎ বলে উঠলেন, আদির বাবা শুনছো, আদিত্যের কলেজ থেকে কাল পিকনিকে যাওয়া হচ্ছে। আদিত্য বলল ও যেতে চায়। আহমেদ চৌধুরী উৎসাহ নিয়ে বললেন, বাহ, খুব ভালো কথা, কিন্তু আদিত্য একা কেন যাবে? আদিবা যাবে না? ও তো একই কলেজে পড়ে। বাবার কথায় আদিবা উজ্জ্বল মুখে বলল, হ্যাঁ আব্বু, আমাদের ক্লাসও নিচ্ছেন। আদিবার কথা শেষ না হতেই আদিত্য রাগে দৃষ্টি তার উপর পড়ল। আদিবা কুকড়ে গেল ভয়ে। আহমেদ চৌধুরী বললেন, বেশ তো, তুইও যাবি? আদিত্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, না না না, আদিবা যার কোনো দরকার নেই, ও কোথাও যাবে না, পড়ালেখা নেই, সারাদিন শুধু ঘোরাঘুরি, এ ঘরে থাকবে। মিনা বেগম অবাক হয়ে বললেন, কেন আদিত্য, তোরা একই কলেজে পড়িস, তুই যেতে পারলে আদিবা কেন যাবে না? ওর যেতে হবে না, ও এখনো অনেক ছোট, ওকে কে দেখে রাখবে? আদিত্য গলায় বিরক্তি, কেন, তুই আসিস কি করতে? তাছাড়া আদিবা এত ছোট না, তোর চেয়ে মাত্র 1 বছর ছোট। মিনা বেগম বললেন। আদিত্য সাপ জানিয়ে দিল, বয়সে 1 বছর ছোট হলে কি হবে, বুদ্ধিতে কয়েকশো বছরের ছোট, বুঝছো? আর আমি এখানে ঘুরতে যাচ্ছি, বডিগার্ড হতে নয়। আমি বলেছি আদিবা যাবে না মানে যাবে না, ব্যাস, কথা শেষ। বলে সে রাগে গটগট করে চলে গেল। আদিবার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে কাঁদলো না। আদিত্যর এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আহমেদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বললেন, মিনা দেখছে ছেলেটা দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছে। আদিবার মা, তুই মন খারাপ করিস না, আমি কাল কলেজে গিয়ে বলে আসবো, তুই অবশ্যই যাবি। আদিবা ভয়ে ভয়ে বলল, কিন্তু আদিত্য ভাই, ওকে আগে গিয়ে কিছু বলা দরকার নেই। আহমেদ চৌধুরী উভয় দিলেন। মিনা বেগমও সায় দিয়ে বললেন, এত ভয় পাস না শোনা, আমি আদিত্যকে বুঝিয়ে বলবো, তুই নিজের খেয়াল রাখবি, ভাইয়াকে জ্বালাবি না, তাহলেই হবে। এখন যা, নিজের ঘরে যা। মায়ের কথায় আদিবার মনটা একটু হালকা হলো। সে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোলো, কিন্তু ঘরের দরজায় পৌঁছাতেই ঘটলো বিপত্তি। আচমকা আদিত্য তাকে টেনে হিঁচড়ে নিজের ঘরের দিকে নিয়ে গেল। আদিবা এতটাই ভয় পেল যে একটু শব্দটিও করতে পারলো না। আদিত্য আদিবাকে নিজের ঘরে ঠেলে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজার ওপাশে আদিবার পৃথিবীটা যেন হঠাৎ করে ছোট হয়ে গেল। ভয়ে তার হাত পা বরফের মতো শীতল হতে শুরু করলো। আদিত্য সশব্দে দরজাটা বন্ধ করে দিল। সে শব্দের প্রতিধ্বনি আদিবার বুকের ভেতরটা যেন কাঁপিয়ে দিল। আদিত্য চোখে রাগে জল করছে। আদিবা দেয়ালের সাথে মিশে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আদিবা, তুই কি ভেবেছিলি আমার অবাধ্য হয়ে তুই পার পাবি? আদিত্য কণ্ঠস্বর অস্বাভাবিক শান্ত, তবে যা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর লাগছে। পিকনিক? তুই পিকনিকে যাবি? কলেজে তোকে স্পষ্ট বারণ করে দিয়েছিলাম, তবুও তোর সাহস হলো কি করে আব্বুর কাছে গিয়ে অনুমতি চাওয়া? আদিবা মাথা নিচু করে কান্না জড়িত গলায় বিড়বিড় করে বলল, আমি কিছু বলিনি ভাইয়া, বড় আব্বু নিজে থেকে আমাকে যেতে বলল, আমি তো শুধু। চুপ কর। আদিত্য হঠাৎ গর্জন আদিবার কথা কেড়ে নিল। তোর এই আদিক্ষেতা আমার আর সহ্য হয় না। ভালো করে শুনে রাখ আদিবা, এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝেছিস? আদিবা চোখ টল করছে। কাপা কণ্ঠে সে আবারও বলল, আমি সত্যি কিছু বলিনি ভাইয়া, মামুনি পিকনিকের কথা তুলেছিল। কথা তুললে তোকে কেন সায় দিতে হবে? আদিত্য এক পা এগিয়ে এলো। আদিবা দেয়ালে পিঠ ঠেকিয়ে বাঁচার পথ খুঁজছে। তুমি এত রাগ করছো কেন ভাইয়া? আমি তো কখনো কোথাও যাব না, এবার যেতে দাও প্লিজ। এত সাহস তোর, আমার মুখে মুখে কথা বলিস? বলে আদিত্য হাত তুললো। আদিবা দু হাতে মুখ ঢেকে আর্তনাদ করে উঠলো, মেরো না প্লিজ। আদিত্যর হাত নামলো না। সে আদিবার দিকে ঝুঁকে এলো। মারবো না? তুই আমার কথা অমান্য করবি আর আমি চুপ করে থাকবো? তুই আমাকে কি মনে করিস? আদিবা ফুপে ফুপে কেঁদে উঠলো। তুমি কেন আমার সাথে সবসময় এমন করো ভাইয়া? আমি কি নিজস্ব কোনো ইচ্ছা থাকতে নেই? আমি কেন যেতে পারবো না? কারণ আমি তোর বডিগার্ড নয়। বিশ্বাস করো, আমি তোমাকে একটু বিরক্ত করব না। নিজের খেয়াল আমি নিজেই রাখবো। আমি আর ছোট নেই। আদিত্য মনে মনে এক অন্য দহন শুরু হলো। তুই যে বড় হয়েছিস, এটাই তো আমার সবচেয়ে বড় সমস্যা। কিছু বলছো না কেন ভাইয়া? সমস্যাটা কি জানিস? সমস্যা হলো তুই দেখতে বড্ড বেশি সুন্দরী আদিবা। আদিবা অবাক হয়ে তাকালো। মানে? আদিত্য সামনে নিল নিজেকে। ওফ, কি বলে ফেললাম? না, কিছু না। আদিবার দিকে তাকিয়ে সে আবার নিজের গহীনে হারিয়ে গেল। সে চায় না এই সৌন্দর্যের উপর অন্য কারো কুদৃষ্টি পড়ুক। এই রূপ যেন আদিবার জন্য অভিশাপ, যার জন্য আদিত্যকে প্রতিদিন বাইরের ছেলেদের সাথে ঝামেলা করতে হয়। তুমি সবসময় এমন করো কেন ভাইয়া? আদিবা এবার একটু সাহস সঞ্চয় করে বলল, এবার যদি মারো আমি বাবা মাকে সব বলে দিব। তুমি যে প্রতিদিন আমাকে অত্যাচার করো সব জানিয়ে দেব। আদিত্য কোর হাসি দিয়ে ফেটে পড়লো। বাবা মাকে বলবি আমি তোকে শাসন করেছি? তুই কি ভুলে যাস আদিবা, তুই আমাদের কেউ না। তুই এই বাড়িতে থাকিস কারণ আমি তোকে দয়া করেছি। আমি তোকে পছন্দ করে নিয়ে এসেছিলাম, তা না হলে তোকে এতিমখানায় পড়ে থাকতে হতো। এখন তুই আমার কথা না শুনলে তোকে আবার সেই রাস্তায় ফেলে দিয়ে আসবো।
বুঝেছিস? এই কথা শোনার পর আদিবার বুকটা এক অজানা হাহাকারে ভরে উঠলো। কান্না ভেজা গলায় সে বলল, আমি জানি আমি এতিম, কিন্তু বাবা মা আমাকে তো তাদের মেয়ে বলে মেনে নিয়েছেন। এই সত্যি আমি তোমার বোন হই। আদিত্য ক্ষিপ্ত হয়ে আদিবার চুলে মুঠি ধরে নিজের দিকে টানলো। আদিবা ব্যথায় কুকিয়ে উঠলো, তুই আমার বোন না, তুই জাস্ট একটা খেলনা, তাকে আমি যেমন খুশি ব্যবহার করতে পারি। আমার খেলার জন্য তোকে এই বাড়িতে আনা হয়েছিল। ব্যথায় আদিবার চোখের কোণ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো। আদিবা বলল, প্লিজ ভাইয়া ছেড়ে দাও, লাগছে খুব। আমি পিকনিকে যাব না, তোমার কোনো কথা অমান্য করব না। আদিত্য হঠাৎ আদিবার চুল ছেড়ে দিল। তার চোখে এক বিচিত্র তৃপ্তির আভাস দেখা দিল। এই তো এটাই শুনতে চেয়েছিলাম। মনে রাখিস আদিবা, পিকনিকে যাওয়ার চেষ্টা করলে তোর পা দুটি ভেঙে হাতে ধরিয়ে দেব। যাই হোক, আমার কলেজে ব্যাগে তোর জন্য চকলেট আছে, সেগুলো নিয়ে নিজের ঘরে যা। আর আমি যে তোকে যেতে মানা করেছি, এটা কাউকে বললে ফল ভালো হবে না। আদিবা কথা বাড়ালো না। আদির কথা মতো চুপচাপ নিজের ঘরে চলে গেল। পরদিন আদিবার সমস্ত অনুনয় বিফলে গেল। সে বারবার নিষেধ করার পরেও তার বাবা মা কথা শুনলো না। মিনা বেগম আর আহমেদ চৌধুরী চাইলেন মেয়েটা একটু বাড়ি থেকে ঘুরে আসুক। আহমেদ চৌধুরী নিজে আদিবাকে বাসে তুলে দিলেন। তবে আদিত্য জানে না যে আদিবা পিকনিকে যাচ্ছে, কারণ আদিবা আর আদিত্য আলাদা আলাদা বাসে উঠেছে। পিকনিকে বাস চলতে শুরু করলো। আদিবার বুকের ভিতরটা টিপ টিপ করছে। চারিদিক বন্ধুদের হাসি ঠাট্টা আর গানের শোরগোল, কিন্তু আদিবার যেন এক পাথরের মূর্তি হয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য যদি একবার জানতে পারে সে বাসে আছে, তবে তার পরিণাম কি হবে তা ভাবতে আদিবার গায়ের লোম খাড়া হয়ে উঠছে। গাড়ি যখন হাইওয়েতে উঠলো, তখন হঠাৎ করেই মিনা বেগম আদিত্যকে ফোন করলেন। আদিত্য তখন বোনদের মাঝে মজা করছিল। মায়ের ফোন রেখে ফোন রিসিভ করলো। হ্যালো মা, বলো। আদিত্য, তোরা কি পৌঁছে গিয়েছিস বাবা? না মা, মাত্র তো হাইওয়েতে উঠলাম। কেন বলো তো? না মানে আদিবার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে বোধ হয়, ওর সাথে কথা বলতে পারছি না। তুই একটু গিয়ে দেখে আয় তো, ঠিক আছে কিনা। মুহূর্তে আদিত্যর শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। তার কানের ভিতর যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সে নিচু কিন্তু হিস হিস করা গলায় বলল, কি বললে মা? আদিবা এসেছে? ওকে কে নিয়ে এলো? তোর বাবা জোর করে নিয়ে গিয়েছে রে, তুই তো বেঁচে থাকবি। তাই আহমেদ বলল, মেয়েটা আলাদা বাসে মেয়েদের সাথে ঠিক চলে যেতে পারবে। ও বোধহয় পিছনে বাসটাতে আছে। আদিত্য ফোনটা কেটে দিল। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। সে দাঁতে দাঁত চেপে পাশের সিটে এমন জোরে ঘুষি মারলো যে তার বোনটা চমকে উঠলো। আদিবা, তোর এত বড় সাহস, তুই আমার নিষেধ অমান্য করলে? সে বিড়বিড় করে বলল। কিছুক্ষণ পর বাস যখন বিরতির জন্য হাওয়ে রেস্টুরেন্টের সামনে থামলো, আদিত্য বাঘের মতো ক্ষিপ্ততায় বাস থেকে নামলো। মেয়েদের বাসটি ঠিক তার পিছনে এসে দাঁড়িয়েছে। আদিবা বোনদের সাথে নামতে গিয়ে দেখলো সামনে যমদূতের মতো আদিত্য দাঁড়িয়ে আছে। তার চোখে যে আগুন, তাতে আদিবার মুহূর্তেই ভস্ম হয়ে যাওয়ার উপক্রম হলো। আদিত্য কোনো কথা বলল না। ভিড়ের মধ্যে আদিবার কবজি এমন জোরে চেপে ধরলো, আদিবা ব্যথায় কুকিয়ে উঠলো। ভাইয়া ছাড়ো, সবাই দেখছে। আদিবা আর্তনাদ করে বলল, সবাই দেখছে তো কি হয়েছে? তোর যা খুশি তুই করবি, করতে পারবি, আমি করলেই দোষ? আদিত্য কণ্ঠস্বর রাগে কাঁপছে। সে টেনে হিচড়ে আদিবাকে রেস্টুরেন্টের পিছনে নির্জন একটা জায়গায় নিয়ে গেল। আদিবার বান্ধবীরা কিছু বলতে চেয়েও আদিত্য রাগ দেখে পিছিয়ে গেল। নির্জন জায়গায় নিয়ে গিয়ে আদিত্য আদিবাকে দেয়ালে ধাক্কা দিয়ে চেপে ধরলো। তোকে কি বলেছিলাম, যদি আমার কথায় অবাধ্য হস তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব, মনে আছে? তুই কি ভেবেছিলি এমনি এমনি ফাঁকা আওয়াজই ছিল সেটা? আমি আসতে চাইনি ভাইয়া, বড় আব্বু জোর করেছে, বিশ্বাস করো। আদিবা হাউমাউ করে কেঁদে বলল, চুপ, একদম মিথ্যা বলবি না। তুই যদি আসতে না চাইতিস তবে কেউ তোকে আনতে পারতো না। তুই আসলে সবার সামনে ডানা মেলতে চাস, তাই না? সাজগুজ করে সবার নজর কাটতে চাস। আদিত্য হাত আদিবার গলা চেপে ধরে বসলো। সে আদিবার খুব কাছে মুখ নিয়ে বলল, আমি বলেছিলাম তুই সুন্দরী, আর এটাই তোর কাল। তুই জানিস না তোকে দেখে আমার ভিতরে কি চলে। তোকে আমি অন্য কারো নজরে পড়তে দিব না আদিবা, তুই শুধু আমার। আদিবা নিঃশ্বাস নিতে পারছে না। সে ঢুকরে কেঁদে বলল, তুমি মানুষ নও আদি ভাইয়া, তুমি একটা জানোয়ার। জানোয়ার শব্দটা শুনে আদিত্যর মাথায় যেন রক্ত চেড়ে উঠলো। সে আদিবার গালে সচপটে একটা চোর মেরে দিল। আদিবার টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আদিত্য তার চুলে মুঠি ধরে তাকে টেনে তুললো। জানোয়ার? হ্যাঁ আমি তাই। আর এই জানোয়ার কি করতে পারে আজ তুই দেখবি। শুধু রাতটা আসতে দে আদিবা। আজ তোর আদরের বড় আব্বু আম্মু নেই যে তোকে বাঁচাবে। এই পিকনিকে তোর জীবনের শেষ পিকনিক হবে। তোকে আজ আমি এমন শিক্ষা দিব যে তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। চলবে তো পরবর্তী পার্টটা কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই সেখান থেকে দেখে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।